হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে জিডির 19 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে জিডি 2024-এ যে এক্সামগুলো হয়েছিল সেই এক্সামের একের পর এক একটা শিফট ধরেই কিন্তু আমরা ক্লাসগুলো করাচ্ছি। তো সেই মতো আজকে 24/2/2024-এর থার্ড শিফট, সেই থার্ড শিফটের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো নিয়েই আজকে আলোচনা করব আমরা। তো এর প্রথম কোশ্চেন দেখো, আমজাদ আলী খান কোন যন্ত্র বাজিয়েছেন? তো এই ধরনের কোশ্চেন কিন্তু এসএসসির এমটিএস এবং জিডি দুটোর এক্সামের ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটা শিফটেই থাকে। তো আমজাদ আলী খান যিনি একজন সরোদ বাদক, অপশান নাম্বার 1 হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার, সরোদ বাদক। 2 নম্বর দেখো, সম্পত্তির অধিকার ভারতের সংবিধানের অধীনে একটি ড্যাশ। তো সম্পত্তির অধিকার যেটা কিন্তু বর্তমানে কী রয়েছে, একটা সাংবিধানিক অধিকার এই হিসাবেই কিন্তু রয়েছে সম্পত্তির যে অধিকারটা, যেটা আগে 1978 সালে ভারতের সাংবিধানিক 44তম সংশোধনী আইন 1978 সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারগুলি থেকে সরিয়ে দেয় এবং এটি একটি নতুন অনুচ্ছেদ 300A সম্পত্তি তৈরির অধিকারের আইনি অধিকার হিসেবে সংজ্ঞায়িত করা হয়। তো এটা আগে ছিল কিন্তু একটা মৌলিক অধিকার ছিল। তারপর 1978 সালে 44তম সংশোধনী, ভালো করে মনে রাখো, এই সংশোধনী আইনের মাধ্যমেই কিন্তু যেটাকে একটা আইনি অধিকার হিসেবে সংজ্ঞায়িত করা হয়, যেটা কিসে 33 অনুচ্ছেদ 300A, অনুচ্ছেদ 300A, এটা মনে রাখো, নতুন একটা অনুচ্ছেদ 300A এই সম্পত্তি তৈরি অধিকারের আইনি অধিকার হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিষয় জানার জন্য কে তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এইটা পরেই কিন্তু তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তিনি হচ্ছেন কে না, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা জানো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, যেটা বা অমৃতসর গণহত্যা নামে পরিচিত, যেটা কত সালে হয়েছিল না 1919 সালে পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগে গঠিত হয়েছিল। তো সেই গণহত্যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তারা কিন্তু ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন, তাই কি না? তারই সঙ্গে গান্ধীজি কী করেছিলেন না, তার কার্সি ই হিন্দ পদক ফিরিয়ে দিয়েছিলেন। আর এই গণহত্যা তদন্তের জন্য হান্টার কমিশন গঠন করা হয়েছিল, যেটা কিন্তু আগে এক্সামে এসেছে, এইটা ভালো করে মনে রাখো, হান্টার কমিশন গঠন করা হয়েছিল। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, সমুদ্রের ওপারে ভারতের দক্ষিণে অবস্থিত দ্বীপ দেশগুলির সংখ্যা কত? দক্ষিণে অবস্থিত দ্বীপ দেশ যেগুলো কোনটা, দুটো রয়েছে, কী কী বলতো? এক হচ্ছে শ্রীলঙ্কা আর একটা হচ্ছে মালদ্বীপ। 5 নম্বর দেখো, পুষ্কর উট মেলা এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? পুষ্কর উট মেলা যেটা রাজস্থানের সাথে সম্পর্কিত। কোন শহরে 2018 এশিয়ান গেমসের আয়োজন করা হয়েছিল? 2018 এশিয়ান গেমসের আয়োজন করা হয়েছিল কোন দেশ করেছিল না, হচ্ছে জাকার্তা ও পালেমবাং। জাকার্তা এবং পালেমবাং, বেশিরভাগ তোমরা অপশানে এই জাকার্তাটাই পাবে, অনেক এক্সামে এসছে আগে বা পরবর্তীতেও আসার সম্ভাবনা রয়েছে। ভারতের বহু বছর ধরে কোন ফসল সবুজ বিপ্লবের মূল ভিত্তি ছিল? সবুজ বিপ্লবের মূল ভিত্তি যেটা ছিল বলতো কোনটা? সবুজ বিপ্লব বললেই আমাদের যেটা মনে আসবে সেটা হচ্ছে কি, গম। অপশান নাম্বার 1 গম। এই সবুজ বিপ্লব ছিল 1960 দশকে নরম্যান বোরলাগের কর্তৃক শুরু করা একটি প্রচেষ্টা। নরম্যান বোরলাগ যিনি কিন্তু বিশ্বের সবুজ বিপ্লবের জনক হিসেবে পরিচিত। এছাড়া ভারতের সবুজ বিপ্লবের জনককে না, হচ্ছে এম এস স্বামীনাথন হচ্ছে ভারতের সবুজ বিপ্লবের জনক, আর হচ্ছে নরম্যান বোরলাগ যিনি বিশ্বের সবুজ বিপ্লবের জনক। এরপরে চলে যাও 8 নম্বরে, কপিল দেব ড্যাশ স্টেডিয়ামে 1983 সালের বিশ্বকাপ তুলেছিলেন। 1983 সালের বিশ্বকাপ তুলেছিলেন কপিল দেব, যিনি, যেটা হচ্ছে কোথায়, লর্ডসে, যেটা ছিল তখন প্রুডেন্সিয়াল কাপ 83 নামে পরিচিত ছিল। তো কপিল দেব প্রথম ক্রিকেটার যিনি 400 টেস্ট ক্রিকেটের মাইল ফলক অর্জন করেছিলেন এবং টেস্ট ক্রিকেটে 5000 রান করার জন্য তিনি কিন্তু পরিচিত। ঠিক আছে, 400 টেস্ট উইকেট মাইল ফলক অর্জন করেছিলেন কিন্তু কপিল দেব প্রথম, এটা মনে রাখুন। তারপরে দেখো 9 নম্বরে, আধুনিক
পর্যায় সারণীতে কতগুলি অনুভূমিক সারি আছে? অনুভূমিক সারি কতগুলো রয়েছে? না হচ্ছে 7টা অনুভূমিক সারি রয়েছে, যেগুলোকে এক একটা কি বলা হয়? পর্যায় বলা হয়, পর্যায়। আর শ্রেণী কটা রয়েছে? না শ্রেণী রয়েছে 18টা। 7টা পর্যায়, 18টা শ্রেণী। 10 নম্বর দেখো আবারও সবুজ বিপ্লব থেকে। সবুজ বিপ্লব ভারতের কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণে ফসল উৎপাদন বৃদ্ধি করেছে এবং এটিকে রূপান্তরিত করেছে। এর উল্লেখযোগ্য অসুবিধাগুলির মধ্যে অন্যতম কোনটি? উল্লেখযোগ্য অসুবিধা, যে অসুবিধাগুলো তার মধ্যে যেটা হচ্ছে এই পরিবেশগত অবনতি। পরিবেশগত অবনতি, এটা একটা উল্লেখযোগ্য অসুবিধা ছিল। এরপরে দেখো 11 নম্বর, এছাড়া তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি, তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই যুক্ত হয়েছো, তোমাদেরই সুবিধা, যেখানে তোমরা এক্সাম রিলেটেড আপডেট পাবে এবং আমাদের ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাও, গেলে দেখতে পাবে অনেক পিডিএফ দেওয়া হয়েছে এনটিপিসি এবং জিডির। তো সেই সকল পিডিএফগুলো পেতে গেলে আমাদের টেলিগ্রামে জয়েন করতে হবে। টেলিগ্রামে জয়েন করলেই কিন্তু তোমরা ওগুলো পেয়ে যাবে, ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এছাড়া এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি, তো অবশ্যই বলবো রেগুলার পড়ি। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো দেরি না করে অবশ্যই লাইকটা করে দাও। তার সঙ্গে তোমাদের যে কোনো বন্ধু, যদি কোনো বন্ধু এরকম প্রিপারেশান নিচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, এসএসসি এমটিএস হোক, জিডি হোক বা এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, তো অবশ্যই তোমরা কিন্তু ক্লাসগুলো তাদের মাঝে শেয়ার করো। ঠিক আছে, তাদের মাঝে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করো। এবার 11 নম্বর কোশ্চেনটা দেখো, হরপ্পারা সম্ভবত বর্তমান ড্যাশ থেকে তামা পেয়েছিল। হরপ্পার বাসীরা বর্তমান কোথায়? না যেটা হচ্ছে রাজস্থান, বর্তমান যেটা রাজস্থান, সেই রাজস্থান থেকে তামা পেয়েছিল। জুন 2023-এ বার্ষিক ইউকে ইন্ডিয়া অ্যাওয়ার্ডে কে গ্লোবাল ইন্ডিয়ান আইকন অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন? গ্লোবাল ইন্ডিয়ান আইকন অফ দ্য ইয়ার পুরস্কার কে পেয়েছেন? না তিনি হচ্ছেন মেরি কম পেয়েছেন। 13 নম্বরে দেখো, 2023-24 সালের বাজেটে সরকার সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা তপশিলি উপজাতিদের জন্য লক্ষ্যযুক্ত প্রকল্পগুলি বাস্তবায়ন জন্য প্রধানমন্ত্রী পিভিটিজি উন্নয়ন মিশনের ঘোষণা করেছেন। পিভিটিজি, তো এই পিভিটিজির অর্থ কী, অর্থাৎ এর ফুল ফর্মটা কী? এর ফুল ফর্ম হচ্ছে পার্টিকুলারলি vulnerable ট্রেবল গ্রুপস। অপশান নাম্বার 2 এখানে হয়ে যাবে সঠিক আনসার। 14 নম্বর দেখো, ভারতের সংবিধানের 168 ধারা অনুসারে একটি রাজ্যের বিধানমণ্ডলীয় দুটি কক্ষ রয়েছে। বিধানমণ্ডলীয় দুটো কক্ষ রয়েছে, তাদের একটা বিধানসভা হলো আর অন্যটা কি? এটা সংবিধানের 168 ধারা অনুসারে রয়েছে দুটো কক্ষ, একটা হচ্ছে বিধানসভা আর একটা হচ্ছে কি বিধান পরিষদ, আর একটা হচ্ছে বিধান পরিষদ। নিচের কোনটি চীনের রাজধানী? চীনের রাজধানী সবাই পারবে, যেটা হচ্ছে বেইজিং। বেইজিং হচ্ছে চীনের রাজধানী। 16 নম্বর, জুন 2023 পর্যন্ত বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালকরা অজয় বাঙ্গাকে 5 বছরের মেয়াদের জন্য বিশ্ব ব্যাংকের ড্যাশ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন। কততম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন অজয় বাঙ্গাকে? 14তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন। ভারতে পুরুষ ও মহিলা হকির সাথে সম্পর্কিত সকল কার্যকলাপ পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য দায়ী শাসনকারী সংস্থা হলো হকি ইন্ডিয়া, যা ড্যাশ মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। হকি ইন্ডিয়া, যা যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এরপরে দেখো 18 নম্বরে, 2018 সালের লোক ও আদিবাসী নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জেতার ক্ষেত্রে ভারতের নিম্নলিখিত নৃত্যশিল্পীদের মধ্যে কে ছিলেন? না তিনি ছিলেন অর্জুন সিং ধুরুই ছিলেন। 19 নম্বর দেখো, ড্যাশ হলো অন্ধ্রপ্রদেশের একটি গল্প বলার শাস্ত্রীয় নৃত্য।
অন্ধ্রপ্রদেশের গল্প বলার শাস্ত্রীয় নৃত্য, সেটা কোনটা? না সেটা হচ্ছে কুচিপুড়ি, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, তাই তো, কুচিপুড়ি নৃত্য খুবই একটা বিখ্যাত নৃত্য। তারপরে দেখো 20 নম্বর কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন, কোন ধরনের ব্যয় বলতে এমন ব্যয় বোঝায় যা ভৌত বা আর্থিক সম্পদ সৃষ্টির দিকে পরিচালিত করে না, না বলেছে, ভৌত বা আর্থিক সম্পদ সৃষ্টির দিকে পরিচালিত করে না, কোন ধরনের ব্যয়? না সেটা হচ্ছে রাজস্ব ব্যয়। অপশান নাম্বার 4 হয়ে যাবে এখানে সঠিক আনসার। তো এই ছিল মোট 20খানা কোশ্চেন। তো এই রকমই কিছু গুরুত্বপূর্ণ ক্লাস আমরা কিন্তু আরও নিয়ে আসবো তোমাদের জন্য। এসএসসি জিডির এক্সাম সামনেই ফেব্রুয়ারিতেই রয়েছে, এর জন্য তোমাদের আরও ক্লাস আমরা নিয়ে আসবো। তো আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো দেরি না করে অবশ্যই ক্লাসটাকে লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, এবং কেমন লাগলো ক্লাসটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তারই সাথে আমাদের স্টাডি সাকসেস কোচিং সেন্টার এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, দুটো চ্যানেল রয়েছে, দুটোতেই তোমরা কিন্তু অবশ্যই জয়েন করে যাও। এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট নোটস আমরা দিয়ে থাকি। তাছাড়া এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো দেরি না করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে যাও।